আতাহার ভাই তো ধারাভাষ্য দিয়ে ট্রলের শিকার হয়। আমি একবার আতাহার বাইরে নিয়ে নিঃসঙ্গ শেরপা বলে একটা লেখা লিখে আমিও ট্রলের শিকার হইলাম। মানে আতাহার ভাইয়ের প্রশংসা করলেও আপনি ট্রলের শিকার হবেন। এখন কথা হচ্ছে যে আতাহার ভাইকে নিয়ে আমি কেন এত উচ্ছ্বসিত থাকি, কেন তাকে এই নিঃসঙ্গ শেরপা বলি। নিঃসঙ্গ শেরপা টার্মটা হুমায়ুন আজাদ ব্যবহার করছিলেন শামসুর রহমান সম্পর্কে, কারণ শামসুর রহমান একা একা বাংলা কবিতাকে টেনে নিয়ে একটা এভারেস্টে উঠছিলেন। এই জিনিসটা আমার আতাহার আলী খানকে দেখলেই মনে হয় যে একজন শেরপা যেভাবে একজন অভিযাত্রীকে একা টেনে নিয়ে এভারেস্টে ওঠে, একজন শামসুর রহমান যেভাবে একা বাংলা কবিতাকে টেনে নিয়ে গেছেন, ওই একইভাবে বাংলাদেশকে কমেন্ট্রি বক্সে বছরের পর বছর তীব্র অপমান এবং তীব্র গঞ্জনা সহ্য করে টেনে নিয়ে গেছে আতাহার আলী খান। 20টা বছর ধরে তার এই যুদ্ধে কোনো সহযোদ্ধা ছিল না। আজকে তামিম ইকবাল খান, মাজহার উদ্দিন অমিক এরা শোভা বাড়াচ্ছে, এরা নতুন নতুন ডাইমেনশন নিয়ে কমেন্ট্রি বক্সে যুক্ত হচ্ছে। কখনো শামীম আশরাফ চৌধুরী সঙ্গ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কেউই আতাহার আলী খানরে ওই অর্থে সহযোদ্ধা হইতে পারে নাই। একা আতাহার আলী খানকে সেই হারারে থেকে সেই লর্ডস, সেই মুলতান, সারা পৃথিবী জুড়ে লড়াই করে যেতে হয়েছে। সেখানে তাকে বিদ্রুপ সহ্য করতে হয়েছে বাংলাদেশ নিয়ে, সেখানে কটু কথা সহ্য করতে হয়েছে, গালিগালাজও সহ্য করতে হয়েছে। আতাহার ভাইকে আমি নিজে কমেন্ট্রি বক্সের বাইরে চোখ মুছতে দেখছি। এই আতাহার আলী খানকে আপনি কিভাবে ছোট করেন? সে ইংলিশ কম বোঝে, তার গ্রামারের সমস্যা আছে, তার শব্দ ভাণ্ডার খুব বড় না, সে বাংলা বা ইংরেজি কোনো ভাষাতেই খুব মাস্টার না। এই কারণে আপনি আতাহার আলী খানের এই পুরো সংগ্রামটাকে মুছে ফেলবেন? তাই কি হয়? হয় না। অন্তত আমি দেবব্রত আতাহার আলী খানের বুঝতে পারি না। আমি সবসময় বলি যে আতাহার আলী খান বাংলাদেশের যে কোনো বাঙালির চেয়ে বেশি বাংলাদেশি। এই আতাহার আলী খানকে নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে একটু শুরু থেকে আতাহার ভাইয়ের গল্পটা একটু জেনে আসি। আতাহার আলী খানের জন্ম নারায়ণগঞ্জে, মূলত ব্যবসায়ী বাবার ছেলে। বাবা ব্যবসার সুবাদে কখনো করাচি থাকতেন, কখনো নারায়ণগঞ্জে, কখনো ঢাকায়। সেই ব্যবসার সুবাদেই আতাহার ভাইরা যখন ছোট ছোট তখন আতাহার ভাইদের নিয়ে তার বাবা করাচিতে চলে গেছিলেন। আতাহার ভাইয়ের বেড়ে ওঠাটা করাচিতে এবং বেশ আপনার মোটামুটি সাবালক হয়ে ওঠা পর্যন্ত পড়াশোনা এবং প্রাইমারি ক্রিকেট শিক্ষা এসবই করাচিতে। তো এই দিকটা ইঙ্গিত করে ফলে যেটা হয়েছে যে আতাহার ভাইয়ের বাংলা, ইংলিশ, উর্দু কোনোটাই ঠিক হয় নাই, মানে আপনার কোনোটা দিয়েই আতাহার ভাইরে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। তার কথার মধ্যে আপনি বাংলায় ইংরেজি টান পাবেন, ইংরেজিতে উর্দু টান পাবেন, উর্দুতে বাংলা পাবেন। ফলে যেটা হয় যে আতাহার ভাইরে নিয়ে একটা টিটকারি আমাদের সমাজে চালু আছে। এই কথাগুলো সাধারণত কেউ প্রকাশ্যে বলতে চায় না, পেছনে পেছনে আতাহার ভাইকে নিয়ে মন্দ কথা বলা হয়, যেগুলো নিন্দনীয়, রেসিস্ট এ ধরনের কথাবার্তা বলা হয়। তো যেমন আমার খুব শ্রদ্ধেয় এক বড় ভাই, মানে ক্রিকেটার বড় ভাই, তিনি আতাহার ভাইকে নিয়ে আমার এই আপ্লুত স্ট্যাটাসটা দেখে একবার আমাকে ফোন করে বললেন যে এই পাকিস্তানিটার সঙ্গে তোমার কিসের এত খাতির? একটা লোক পাকিস্তানে জীবনের ছোটোবেলার কয়েকটা বছর কাটাইছে, এই কারণে আপনি তারা পাকিস্তানি বলে ফেললেন। আচ্ছা বলেন, ভালো কথা, কিন্তু এই যে পাকিস্তানি আতাহার ভাই, এই পাকিস্তানি আতাহার ভাই বাংলাদেশের জন্য যতটা জীবন দিতে প্রস্তুত এবং যতটা গঞ্জনা অপমান সহ্য করছে জীবনে, যতটা সংগ্রাম করতে সবসময় প্রস্তুত থাকে, এই বিজয় দিবস ক্রিকেট আসলে এই জাতীয় পতাকাটা নিয়ে আতাহার ভাই যেরকম হতবম্বের মতো পতাকাটার দিকে তাকায় থাকে। আমি তো খুব বেশি বাঙালি দেখি না যে বাংলাদেশের জন্য এত বেশি প্রেম আছে। আমি তো বলি যে কোনো বাঙালির চেয়ে বেশি বাঙালি হচ্ছে আতাহার আলী খান। সেইটা তার মুখের ভাষা কেমন এটা দিয়ে আপনি চিহ্নিত করতে পারবেন না। সে ছোটোবেলা কোন জায়গায় কাটাইছে এটা দিয়ে আপনি তার দেশপ্রেম বুঝতে পারবেন না। আতাহার আলী খানের লেভেলটা অন্য লেভেলের, তার দেশপ্রেম। আমি আজকেও আমার অফিসে বলতেছিলাম যে আজকে যদি পাকিস্তানের সঙ্গে 71-এর মতো মুক্তিযুদ্ধ হতো, তাহলে এই বড় কথা বলা অনেক বাঙালি, মানে সোকল্ড বাঙালি হয়তো যুদ্ধে যেত না, কিন্তু আতাহার আলী খান ঠিক পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করতে নেমে যেত। সেটা আমরা মানে এই গল্পেই কালক্রমে বুঝবো যে এটা আসলেই আতাহার আলী খানের দিয়ে সম্ভব। ওই যে তার আগে একটু ক্রিকেটার আতাহার আলী খানের কথা বলি। করাচিতে বড় হয়ে ওঠার পরে মোটামুটি কৈশোর পার করার পরপরই ঢাকায় চলে আসেন। ঢাকায় চলে আসার পরে দীর্ঘদেহী আতাহার আলী খান তখন মিডল অর্ডার ব্যাটসম্যান, মিডিয়াম পেসার, তার ক্লাব পাইতে খুব একটা সমস্যা হয় নাই। পরে বাংলাদেশ বিমানেই সেটেলড করছেন। বাংলাদেশ বিমানের হয়েই বড় বড়
অ্যাচিভমেন্ট করছেন এবং ঢাকা লিগে খুব প্রমিনেন্ট অলরাউন্ডার ছিলেন। শুধু প্রমিনেন্ট না, মানে আপনারা যদি নাদির শাহ, জাহাঙ্গীর শাহ ওই ভাতৃদ্বয়ের কথা বাদ দেন, তাহলে সম্ভবত তার জেনারেশনে আতার ভাই সবচেয়ে স্টাইলিশ ক্রিকেটার। আতার ভাইয়ের কথা আমার মনে আছে, আমি তো আর ঢাকার ক্রিকেটটা আতার ভাইয়ের ওইভাবে দেখি নাই, কিন্তু টিভিতে অন্তত মনে আছে, তখন তো সাদা ড্রেসে ওয়ানডে হতো। আতার ভাই কলারটা উঁচু করে মাথায় একটা হ্যাট দিয়ে ওপেনিং ব্যাটিং করতো, কিন্তু সে প্রায়শ হেলমেট না নিয়ে হ্যাট পরে ব্যাটিং করতে নেমে যেত। প্রচণ্ড দুঃসাহসী খেলোয়াড় ছিল। আতার ভাইয়ের ওই যে মাঠে যাওয়া, উইকেটে দাঁড়ানো, স্টাইলিশ চার মারা, স্টাইলিশ ছক্কা মারা, ইভেন ছোট্ট একটা পাঞ্চ করে একটা সিঙ্গেল নেওয়া, এই পুরো ব্যাপারটা। আচ্ছা, ইউটিউবে আতার ভাইয়ের ওই 80 অডের ইনিংসটা পাওয়া যায়, আমি বারবার দেখি, আপনারা একটু দেখেন। এখনকার খেলোয়াড় কয়জনের মধ্যে আপনি ওই স্টাইলিশ এবং ওই সৌন্দর্য, ওই আভিজাত্য দেখেন? তার যে শ্রীলঙ্কার বিপক্ষে যে ইনিংসটা এশিয়া কাপে, দেখেন যে কি অভিজাত একটা ইনিংস। আতার ভাই তার বোলিংটাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব একটা দেখাইতে পারে নাই, কিন্তু আমারে সুব্রতা বলছেন, সুব্রতা তো ওই সময় ক্রিকেট প্রচুর দেখছেন, যে অ্যাটলিস্ট সৌম্য সরকারের চেয়ে ফার বেটার পেস বোলিং অলরাউন্ডার ছিল আতার ভাই। সত্যি কথা বলতে আতার ভাই যে মাপের খেলোয়াড়, ইন্টারন্যাশনাল ক্রিকেট তার কিছুই দেখে নাই, দেখার সুযোগও ছিল না। ওই প্রজন্মের যারা সেরা ব্যাটসম্যান ছিলেন, আতার ভাই, নান্নু ভাই, আকরাম ভাই, বুলবুল ভাই, তাদের কাউকেই আসলে ইন্টারন্যাশনাল দিয়ে জাজ করা যাবে না। আর একটা সিম্পল পরিসংখ্যান বলে, আতার ভাই 10 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, আতার ভাই এই সময় ম্যাচ খেলছেন 19টা। 10 বছরে 19টা ম্যাচ খেলছেন, মানে প্রতি বছর 2টারও কম গড়ে পড়ছে। এবং সেটা কি প্যাটার্নে খেলছে সেটা শুনলে আরও অবাক হবেন। 4 বছর পরে গিয়ে 4টা করে ম্যাচ খেলতো, প্রতি 4 বছর পরে একবার এশিয়া কাপ হতো, এই এশিয়া কাপে 4টা ম্যাচ খেলার সুযোগ পাইতো, বাকি 3 দলের সঙ্গে একটা করে। ফাইনালে তো আমরা উঠতাম না, ফলে ওই বাকি 4 দলের সঙ্গে একটা করে ম্যাচ খেলার সুযোগ পেত। আর এর পরে কিছুদিন পরে অস্ট্রেলিয়া কাপ বলে একটা কাপ খেলা শুরু হলো, যেখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও এশিয়া কাপের দলগুলোর সঙ্গে খেলতো। ওই ফলে 2 বছর বাদে বাদে 2টো করে ম্যাচ পাইতো। এই ছিল তাদের ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার সুযোগ। এছাড়া আতার ভাইরা যে প্রচুর রান করছে, প্রচুর উইকেট নিছে, এগুলো আসলে হিসাবের বাইরেই রয়ে গেছে। কারণ হচ্ছে তখনকার আমাদের যে ওয়ানডে টুর্নামেন্টটা হতো, সেটা স্বীকৃত লিস্টে ছিল না, ফলে ওইটার কোনো স্ট্যাটিস্টিক্স নাই। যদিও এখন ক্রিকেট আর্কাইভ ঘুটে আপনারা বের করতে পারবেন, তো সেইটার যেমন রেকর্ড নাই, একই সঙ্গে ওই সময় আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট ছিল না স্বীকৃত, ফলে ওইটারও রেকর্ড নেই। ফলে রেকর্ড দিয়ে কোনোভাবেই আপনি আতার আলী খানকে বুঝতে পারবেন না। কিছুটা বোঝার চেষ্টা করতে পারেন, আতারবার যে ইনিংসগুলো ইউটিউবে পাওয়া যায়, আতারবার 3টা 50 মোটামুটি ইতিহাস হয়ে আছে। 3টা 50 আপনি যদি ইউটিউবে দেখেন, হাইলাইটস আকারে পাওয়া যায় বাকি দুটো। আর পাকিস্তানের বিপক্ষে ওই 80+ ইনিংসটা এশিয়া কাপের, ওইটা শ্রীলঙ্কা এশিয়া কাপের আগের বার বোধহয় শ্রীলঙ্কার বিপক্ষে, বলছি অ্যাকচুয়ালি শ্রীলঙ্কার বিপক্ষে না, পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা এশিয়া কাপ, কলম্বো এশিয়া কাপের ওই 80+ ইনিংসটা, ওইটা ফুল ইনিংসটা পাওয়া যায়। এটা একটু দেখে নিতে পারেন, তাহলে বুঝবেন যে কি স্টাইলিশ, কি অভিজাত এবং কি দাপুটে ব্যাটসম্যান ছিল। আতার ভাইয়ের স্ট্রাইক রেটটা খেয়াল করেন, আতার ভাইয়ের স্ট্রাইক রেট সম্ভবত 80-র কাছাকাছি। আতার ভাইয়ের অ্যাভারেজ কিন্তু ওই 19 ম্যাচেও 30-এর কাছাকাছি, মানে 30 থেকে সামান্য কম। এখনও তো আমরা বড় বড় তারকাকে বহন করে নিয়ে বেড়াই দলে, যাদের অ্যাভারেজ 30-এর নিচে। তো আতার আলী খানের ব্যাটসম্যানশিপটা তো তাহলে এইটুকুই প্রমাণ হয়ে যায়, ওই 19টা ম্যাচেই প্রমাণ হয়ে যায় যে ওই আমলে 80-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করছে, 30-এর কাছাকাছি অ্যাভারেজে ব্যাটিং করছে। দুর্দান্ত, মানে দুর্দান্ত ওই সময়ের হিসাব করলে। সেই সঙ্গে আতার ভাইকে আপনি এইটুক স্ট্যাটিস্টিক্সের বাইরে আমি বলবো যে বাংলাদেশের হিস্ট্রিতে বড় বড় দুটো মাইল ফলক ব্যাটসম্যান আতার আলী খানের আছে। আমি কিন্তু শুরুতে একটা কথা বলছি, আপনারা খেয়াল করছেন কিনা, যে আতার ভাই ছিল মিডল অর্ডার ব্যাটসম্যান এবং মিডিয়াম পেসার বোলার, কিন্তু এবং আতার ভাই ক্যারিয়ারের শুরুটা করছিল মিডল অর্ডার ব্যাটসম্যান হিসাবেই। ও মিডল অর্ডারে খেলে তার ভারতের বিপক্ষে একটা ইনিংস আছে 70 অড একটা ইনিংস, ওইটা ভারতের বিপক্ষে ওই ইনিংসটা বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম কোনো খেলোয়াড়ের জেতা ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার। ওই ইনিংসটার বলার জন্য আমি এই তথ্যটাই আমি মনে করি যথেষ্ট, যে কি দাপুটে একটা ইনিংস খেলছিল। কিন্তু মানে স্বীকার করতে দ্বিধা নেই, 80s সেই ইনিংস আমি সরাসরি টিভিতে দেখি নাই, পরে ইউটিউবে যা ক্লিপিংস পাওয়া যায় সেইটুক দেখছিলাম। ম্যাচে আমরা যথারীতি ইন্ডিয়ার কাছে হারছিলাম, কিন্তু এত দাপুটে ছিল ইনিংসটা যে ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দিতে বাধ্য হয়েছিল
আর জুরিরা। এর চেয়েও বড় তথ্য ব্যাটসম্যান আতার ভাইয়ের জন্য যেটা, যে আতার ভাই নিশ্চিতভাবে বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরিয়ান হইতে যাচ্ছিল। 97 কলম্বো এশিয়া কাপে আতার ভাই পাকিস্তানের বিপক্ষে একেবারে তর করে 80 পার করে ফেলল। এবং সে যে দাপুটে ব্যাটিং, মানে আপনার সাকলাইন মুশতাক থেকে শুরু করে ওই টিমে তো সব লিজেন্ডারি বোলার, তাদেরকে 7টা বা 8টা 4, একটা 6, 80+ স্ট্রাইক রেটে রান করতেছে। আকরাম ভাইও একটা 50 করছিল ওই ম্যাচটায়। পাকিস্তান সম্ভবত 300+ রান করছিল। বাংলাদেশ এক পর্যায়ে 3 উইকেটে 174 বা 75 এরকম করে ফেলছিল। মানে আতার ভাই আর আকরাম ভাই জুটিটা তখন জমে গেছে। মানে আমি বলতেছি না যে ওই ম্যাচে জেতার স্বপ্ন আমরা দেখতেছিলাম না, আমি ওই ম্যাচটা তো লাইভ দেখছি। ও ফলে ওই সময়ে কিশোর তো আমরা ওই সময় মনে হচ্ছিল একটা ফ্যান্টাসির জগতে ছিলাম যে 3 উইকেটে 175-76 করে ফেলছে, তাইলে তো হলেও হতে পারে। সেই সময় একটা নারকীয় ঘটনা ঘটলো, সেটা হচ্ছে আতার ভাই তখন 86 রানে ব্যাট করতেছে। আতার ভাই একটা সম্ভবত সুইপ করতে গেল, সুইপ করতে গিয়ে বল চলে গেল উইকেট কিপারের হাতে, উইকেট কিপারে স্টাম্প ফেলে দিল, মানে স্টাম্পিংয়ের আবেদন করলো। এখন ওই জিনিসটা চলে গেল থার্ড আম্পায়ারের কাছে। থার্ড আম্পায়ার দীর্ঘক্ষণ দেখে শুনে বেনিফিট অফ ডাউট দিলেন বোলারকে। বিশ্বাস করেন, বেনিফিট অফ ডাউট দিলেন বোলারকে। যদিও আইসিসির আইনে পরিষ্কার বলা আছে যে ডিসিশন যদি কনক্লুসিভ না হয় তাহলে ব্যাটসম্যান নট আউট থাকবেন, কিন্তু থার্ড আম্পায়ার এই আইন ভুলে গেলেন। এবং কেন ভুলে গেলেন এবার সেটা বলি, ওই থার্ড আম্পায়ার ছিলেন একজন বাংলাদেশি। আমি নামটা বলতে চাচ্ছি না, কারণ এই মুহূর্তে বিদ্বেষ ছড়ানোর মতো বয়স বা অবস্থা কোনোটাই নাই, কিন্তু একজন বাংলাদেশি থার্ড আম্পায়ার। এই ভদ্রলোক সম্ভবত নিরপেক্ষতার অভিনয় করতে গিয়ে আতার ভাইয়ের ওই ইনিংসটার মৃত্যু ঘটালেন। ফলে বাংলাদেশ প্রথম সেঞ্চুরিয়ান থেকে বঞ্চিত হলো ওই ম্যাচে, এবং আতার ভাইও ইতিহাসে নাম লেখাতে পারলেন না। কিন্তু আমি মনে করি আতার ভাইয়ের নাম ইতিহাসে এর চেয়ে বড় করে লেখা থাকা উচিত। কারণ এরপর আতার ভাই খেলা ছাড়লেন দ্রুত, যেহেতু 99 এশিয়া কাপের দলে ডাক পেলেন না। তখন নানা কারণেই আতার ভাই খুব ফেড আপ ছিলেন। আতার ভাইয়ের ডিজার্ভ করতেন। আতার ভাই, আমি বলি 99 এশিয়া কাপের দল যখন গঠন করা হয় তার ভেরি ইমিডিয়েট আগের যে সিজনটা ছিল ওই সিজনে থার্ড হাইয়েস্ট স্কোরার ছিলেন আতার ভাই, কিন্তু আউট অফ ফর্ম তখন হন নাই। এবং ফলে আতার ভাইকে অ্যাটলিস্ট আমরা আশা করতে পারতাম ব্যাকআপ ওপেনার হিসাবে বিশ্বকাপে নিয়ে যাওয়া। কারণ বিশ্বকাপে আমাদের যে 2 ওপেনার গেছিলো তারা কিন্তু সত্যিই দুর্দান্ত ওপেনার ছিল। বিদ্যুৎ অপিবার ওপেনিং জুটি, একদিন গল্প করব। বিদ্যুৎ অপিবার ওপেনিং জুটি এখনও পর্যন্ত আমার মতে বাংলাদেশের ইতিহাসের সেরা ওয়ানডে ওপেনিং জুটি। তো যাই হোক, আমি বলতেছি না ওই জুটি ভেঙে আতার ভাইকে খেলানো উচিত ছিল, কিন্তু আতার ভাইকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা উচিত ছিল। এই সম্মানটা তার প্রাপ্য ছিল এবং এই ফর্মেও সে ছিল। এখন কথা হচ্ছে যে আতার ভাই রিটায়ার করে ফেললো। রিটায়ার করার পরে আতার ভাই বাংলাদেশকে আবার সার্ভিস দেওয়া শুরু করলো। ভিন্ন ভিন্ন ভূমিকায় আতার ভাই সার্ভিস দেওয়া শুরু করলো। প্রথমত হচ্ছে সেই এজ লেভেল ক্রিকেটের সঙ্গে জড়ালো। এজ লেভেল ক্রিকেটে সে কখনো কোচিং করেনি, কিন্তু ম্যানেজার হিসাবে বোর্ডের আন্ডারে কাজ করলো। এবং মজার ব্যাপার হচ্ছে সে যে দলটার প্রথম দায়িত্ব নিল ম্যানেজার হিসাবে, সেই দলটায় কারা খেলছে? সেই দলটায় খেলছে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তারপরে সহ ওই যে জেনারেশনটা, তামিম ইকবাল, এই জেনারেশনটা খেলছে তার আন্ডারে আন্ডার 17 টিমে। আন্ডার 17 থেকে আন্ডার 19 পর্যন্ত এই দলটার ম্যানেজার ছিল আতার ভাই। আতার ভাই তার প্রথম অভিযানেই বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট একটা ব্যাচরে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবো বললো। এরপর আতার ভাই নির্বাচক হিসাবে আসলো। প্রথমে জুনিয়র নির্বাচকের দায়িত্ব পালন করলো, সেখানেও আতার ভাইয়ের অসাধারণ কিছু আবিষ্কার আছে। এরপর নির্বাচক হিসাবে যখন আসলো, সে মূলত এই বয়সভিত্তিক ক্রিকেটারদের ফারুক ভাইয়ের আন্ডারে কাজ করলো। ফারুক ভাইয়ের প্রথম টার্ম তখন ফারুক ভাই যে 2007-এর দল করলো, সেই দল গঠনে আতার ভাইয়ের একটা বিরাট ভূমিকা ছিল। কারণ আতার ভাই নিজে এজ লেভেল করে আসছে, এজ লেভেলে ম্যানেজারই করে আসছে এবং নির্বাচক ছিল। ফলে আতার ভাই সুপারিশ করলো যে এজ লেভেল থেকে ফারুক ভাই এই কয়টা রে আপনি নেন ন্যাশনাল টিমে, এবং ফারুক ভাই সেগুলোর পারফরমেন্স দেখে নিল। ফলে আমরা তামিম, সাকিব, মুশফিক এদেরকে পাইলাম। আরও আসছিল ওই টিম থেকে, শুভ আসছিল, আরও কে যেন আসছিল, বা তারা সার্ভাইভ করতে পারেনি, কিন্তু এই 3 জন তো লিজেন্ডারি হয়ে গেল। তো আতার ভাই বাংলাদেশের ক্রিকেটকে এই ক্যাপাসিটিতে সার্ভ করলো। এরপরে আতার ভাই ইন দ্য মিন টাইম আতার ভাই কমেন্ট্রিতে যাত্রা শুরু করে দিল। এর আগে বাংলাদেশের কমেন্ট্রিতে তো মহিরুহরা শুরু করছেন। ধরেন আমাদের কমেন্ট্রি নিয়ে একদিন আলাদা করে বলবো। আমার দাদু আব্দুল হামিদ কিভাবে লড়াই করে প্রথম বাংলা ভাষায় রেডিও কমেন্ট্রি শুরু করছিলেন। তিনিও একজন, আমি মনে করি, ভাষা সংগ্রামী। কারণ এই ভাষার জন্য তিনি মৃত্যুমুখে পড়তে বসছিলেন বাংলায় কমেন্ট্রি দেওয়ায়।
তো বাংলা ভাষার কমেন্ট্রিটা চলতেছিল, কিন্তু ইংরেজিতে আমাদের কমেন্ট্রিটা দাঁড়ায় নাই। শামীম আশরাফ চৌধুরী চেষ্টা করে গেছেন, কিন্তু সেটা একটা বোগাস জিনিস হয়েছে। টিভিতে উনি রেডিওর ভঙ্গিতে ধারাভাষ্য দিতেন। যাই হোক, কোনো সিনিয়রের সমালোচনা করতে নাই, কারণ যে যেটুকু করেন সেটুকু জাতি আগায়। উনি ওইটুকু আগায় দিচ্ছেন বলে একজন আতার আলী খানের প্রবেশ সম্ভব হয়েছে। আতার আলী খানরে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান হায়ার করা শুরু করছে। কারণ আতার ভাই মূলত এখানে বেনিফিট পাচ্ছেন সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশের প্রতিনিধি হিসাবে। কারণ যখন যেখানে সিরিজ হয়, আপনার বাংলাদেশ ভার্সেস কারো সিরিজ হয় বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়, আইসিসি টুর্নামেন্ট, এসিসি টুর্নামেন্ট হয়, তখন সম্প্রচারকারীরা চায় যে ওই সংশ্লিষ্ট দেশের একটা প্রতিনিধিত্ব কমেন্ট্রি বক্সে থাকুক। এটাতে যেটা হয়, একটা এক্সাইটমেন্ট তৈরি হয়, ভিউয়ার এনগেজমেন্ট বাড়ে। এই পার্সপেক্টিভেই মূলত আতার বাইরে সিলেক্ট করা। এমন না যে আতার বাইরে তারা হর্ষ ভোগলে বা সুনীল গাভাস্কার বা সঞ্জয় মাজরেকার ভাবে নিয়ে গেছে, তা না। এটা আমি স্বীকার করি, আতার ভাইয়ের কমেন্ট্রি ওই লেভেলের না। দেখেন, এই বিষয়ে আতার ভাইয়ের আমার 2 পার্টের ইন্টারভিউ আছে। সেই ইন্টারভিউটার কপিরাইটের বিষয়ক জটিলতায় আমি পুরোটা আপ করতে পারি নাই এখনও আমার এখানে, কিন্তু আমি চেষ্টা করবো যে এই ইন্টারভিউটা কপিরাইট আমি ক্লেম করতে পারলে আপনাদেরকে পুরোটা দেখাবো। তো আতার ভাই ওখানে আমার বলতেছিলেন যে দেখো দেবো, আমি বুঝি যে আমি নাসির হোসেন না, বা আমি না টনি গ্রেগ না, এইটুক বোঝার মতো বোধ আমার আছে। আমার কাছ থেকে ওদের মতো পারফরমেন্স আশা করলে হবে না। আমি বাংলাদেশে আতার, আমি সর্বোচ্চ আতার হইতে পারি। তো আমার সেই সীমাবদ্ধতা আছে, এবং আমি চেষ্টা করি যেন আমার ভবিষ্যতে যারা আসবে, যেমন এই যে তামিম আসতেছে বা অমি এখন শুরু করছে, এদেরকে আমি চেষ্টা করি কোঅপারেটটা করা, ওই প্রেস কমেন্ট্রি বক্সের সঙ্গে পরিচিত করে দেওয়া, যেন ওরা সত্যিকারের আন্তর্জাতিক লেভেলের ধারাভাষ্যকার হয়ে ওঠে। দেখেন, এই আতার আলী খানরে আপনারা উচ্চারণের জন্য, শব্দ চয়নের জন্য ট্রল করেন, আপনাদের কষ্ট লাগে না যে একটা লোক তার সীমাবদ্ধতার কথা জানে, জেনেও এই লড়াইটা করে যাচ্ছে। এখন আতার ভাই কী লড়াই করে এ বিষয়ে অনেক গল্প আছে। আমি চাইলে এ বিষয়ে একটা বই লিখে ফেলতে পারবো যে আতার ভাই কমেন্ট্রি বক্সে বাংলাদেশের কী কী লড়াই করেছে। তার ভিতরে মুলতান টেস্টটা সবচেয়ে বড় ব্যাপার ছিল। মুলতান টেস্টে যেটা ঘটলো, এই গল্প তো আগে একদিন ওই যে মুলতান টেস্ট নিয়ে বলার দিন বলছি, তারপরেও আরেকবার একটু বলার লোভ তো সামলাইতে পারতেছি না। সেটা হচ্ছে রশিদ লতিফ অলকদার ক্যাচ নিল, অলকদার তখন 22 রানে ব্যাট করতেছে, রশিদ লতিফ সোকল্ড ক্যাচ নিল, মানে মাটি থেকে বল কুড়ায় এনে দাবি করলো যে সে ক্যাচ ধরছে। আম্পায়ার এটা খেয়াল করে নাই, আম্পায়ার রশিদ লতিফের কথা বিশ্বাস করলো, কিন্তু কমেন্ট্রি বক্সে চিৎকার করে উঠলো আতার ভাই যে ইটস চিটিং, ইটস ক্লিয়ার চিটিং। তখন তার সহ কমেন্টেটর ছিল রমিজ রাজা। রমিজ রাজা কি বললো? রমিজ রাজা বললো যে টিপিক্যাল বাংলাদেশি ক্রাইং, মানে বাংলাদেশিরা সবসময় কান্নাকাটি করে, আতার ভাইও তাই করতেছে। এখন এইখানে পরের আতার ভাইয়ের বাক্য শোনার আগে আরেকবার মনে করেন যে এই আতার ভাইয়ের বড় হয়ে ওঠা পাকিস্তানে, করাচি শহরে, এই আতার ভাইয়ের বন্ধু হচ্ছে রমিজ রাজা, এই আতার ভাইয়ের একটা বড় বন্ধু জেনারেশন পাকিস্তানে আছে, এবং এই আতার ভাইরে তার কলিগরা পাকিস্তানি বলে গালি দেয়। বিশ্বাস করেন, গালি দেয়, পেছনে গালি দেয়, সামনে বলার সাহস পায় না, পেছনে পাকিস্তানি বলে গালি দেয়। সেই আতার ভাই কি বললো কমেন্ট্রি বক্সে ক্যামেরার সামনে সারা পৃথিবীকে শোনায় বলল যে ইউ আর চিটেড লাইক টিপিক্যাল পাকিস্তানি। সে পাকিস্তানিদের পাকিস্তানে বসে, মুলতান শহরে বসে সারা পৃথিবীরে শোনায় বলল যে তোমরা ক্লাসিক পাকিস্তানিদের মতো চুরি করতেছো, চিট করতেছো আমাদের সঙ্গে। এই কথা বলার দুঃসাহস এই সোকল্ড এই যে বাঙালি, এই যে কথায় কথায় নিজেদেরকে গৌরববোধ করে যে আমি অমুক, আমি তমুক, এদের কয়জনের আছে? করাচি শহরে গিয়ে এই কথা বলার, ওই মুলতান শহরে গিয়ে এই কথা বলার, তাও প্রকাশ্য কমেন্ট্রিতে। আতার ভাই তো মেরে পিটায় মেরে ফেলতে পারতো পাকিস্তানিরা এই কথা বলার অপরাধে। আতার ভাই সেইটার পরোয়া করে নাই, আতার ভাই জীবন গেলেও যাইতে পারতো, তারপরেও আতার ভাই ওইখানে ওই ফাইটটা করে আসছে। স্টিল সে এই ফাইটটা করে, আজকে ইন্ডিয়ায় গেছে, ইন্ডিয়ায় গিয়েও সমানে ফাইট করতেছে। আচ্ছা, যে স্ট্যাটাসটা আমি 2 দিন আগে দিলাম, যেটা নিয়ে আতার বাইরে নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে হর্ষ ভোগলের সঙ্গে তার একটা কথোপকথন। যখন বাংলাদেশ হেরে গেছে, দেখেন এই লোকটার এই দৃশ্যটা বছরের পর বছর দেখতেছে। আমি বলছি জাতার ভাই কীভাবে সহ্য করতেন যে বছরের পর বছর আপনার দল জিততেছে না, আপনি 20 বছর আগে যে দলটারে ত্যাগ করে আসছেন, সেই দলটাকে আমার দল বলে আপনি অন করতেছেন, আর প্রতি ম্যাচের শেষে অপমানিত হচ্ছেন যে তোমার দল হারে গেছে, এবং বাজেভাবে হারে গেছে। এই অপমান নিয়েই তো 20টা বছর কাটালেন। তা আতার ভাই বলে, দেবু এটা তো ত্যাগ করা যায় না, এটা তো আমার দল, এটা তো আমার দেশ, এটা তো বদলানোর কোনো উপায় নেই, এটাকে তো আমি চাইলে বদলাতে পারি না, ফলে এই দলটাকে আমার ওন করতে হবে। দেখেন 20 বছর পরেও আতার ভাই চাইলে কিন্তু নিরপেক্ষ শাস্তি পারে। আপনারা কি বলেন এটা আতার ভাই বোঝে না? আতার ভাই শুধু একটু চাইলে উই বলাটা বন্ধ করতে পারে,
যে আমি আর এদের ওন করব না, সেটা বন্ধ করলেই তো আপনারা বলবেন আতার ভাই ভালো ধারাভাষ্যকার হয়ে গেছে। আতার ভাই সেটা করে না, কারণ এই টিমটাকে সে ওন করে, এই টিমটার প্রত্যেকটা খেলোয়াড়কে সে ওন করে, সে মনে করে যে তার সন্তানের মতো এদেরকে আমার দল বলতে হবে। সেই আতার ভাই এই যে যখন বাংলাদেশ চেন্নাইতে করুণভাবে হেরে গেল, তখন হর্ষ বগলে তো খুব ভদ্রলোক এবং প্রচণ্ড বাংলাদেশ প্রেমী মানুষ, তারপরেও যতটা সম্ভব ক্রিকেটীয় সমালোচনা করতেছে যে ঠিক কী কী কারণে বাংলাদেশের এই পতনটা হলো, কী কী কারণে এরকম অপমানজনকভাবে আবার হারলো। হর্ষ বগলে যখন বলতেছে যে বাংলাদেশের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলতেছে, তখন আতার ভাই আবার রুখে দাঁড়ালো। মানে একটা পরাস্ত লোক রিংয়ে পড়ে গেছে, আপনি একজন বক্সারের কথা চিন্তা করেন যে জানে তার যোগ্যতা নাই, তার ঘুষির পরে ঘুষি মেরে ফেলে দেওয়া হয়েছে, সে পড়ে আছে রক্তাক্ত মুখে, উঠে দাঁড়ায় আবার বলতেছে যে দাঁড়াও আমার আরেকটা কথা আছে। আতার ভাই ওখানে উঠে দাঁড়ায় একটা বাচ্চা ছেলের মতো কথা বললো যে এইসব বলে কিন্তু আমাদের কাছ থেকে আমরা যে পাকিস্তানের সিরিজ জিতছি ওই কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। তখন হর্ষ বগলে এক গালে এসে বললো যে আতার, আমি তোমার চিনি, তোমার পাশে বসা থাকা অবস্থায় বাংলাদেশের কাছ থেকে কিচ্ছু কেড়ে নেওয়ার সামর্থ্য এই পৃথিবীর কারো নাই। আচ্ছা, এই ব্যাপারটারে আপনাদের কাছে কমেডি মনে হয়েছে? আমার কাছে এই ব্যাপারটাকে আতার ভাই এবং বাংলাদেশের জন্য হর্ষ বগলের ওয়ান অফ দ্য বেস্ট কমপ্লিমেন্ট বলে মনে হয়েছে। আমি সেইভাবে দেখছি বিষয়টা। একটু আপনি আরেকবার আমি যেভাবে বলি সেইভাবে ভাবার চেষ্টা করেন তো ব্যাপারটা, যে আতার ভাই হচ্ছে একটা শিশু যে তার দেশের জন্য একেবারে অভিমানী বাচ্চার মতো গাল ফুলায় বলতেছে, দেখো তুমি, আমি হারে গেলেও তুমি বলতে পারবে না যে আমি অমুক দিন খারাপ খেলছি। তখন হর্ষ বগলে বলতেছে যে আমি তোমার চিনি, তুমি হচ্ছে সেই লোক যে বাংলাদেশের, যার উপস্থিতিতে বাংলাদেশের নামে কোনো বদনাম করা যাবে না, বাংলাদেশের কাছ থেকে কোনো কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না, তোমার আমি চিনি। তোমার এই যে স্বীকৃতিটা হর্ষ বগলে দিল যে আতার তোমার যোগ্যতা যাই হোক সেটা কোনো আলোচ্য বিষয় না, তোমার যে বাংলাদেশকে আঁকড়ে রাখার ক্ষমতা, আঁকড়ে রাখার আগ্রহ এবং বাংলাদেশকে নিয়ে ফাইট করে যাওয়ার স্পৃহা, এটা তো আমি জানি। ফলে আমি এই চেষ্টা করব না, বাংলাদেশকে ছোট করার এই চেষ্টা আমি করব না, আর তুমি থাকতে কেউ এই চেষ্টা করে পার পাবে না। এই কমপ্লিমেন্ট যে লোককে হর্ষ বগলে দিতে পারে, তারে আপনি যতই হাসাহাসি করেন না কেন, আমি বারবার বলবো সেই আমাদের শেরপা, সেই আমাদের তেনজিং নোরকে এবং সেই আমাদের এডমন্ড হিলারি, সে আমাদের আতার আলী খান। আতার ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা থাকলো, আতার ভাই দীর্ঘজীবী হোক, যত বড় বড় ধারাভাষ্যক আর আসুক না কেন, আতার ভাই আমাদের কাছে আতার ভাই থাকবে। তার জন্য অনেক শুভেচ্ছা রইল, আপনাদের জন্য অনেক শুভেচ্ছা।